নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ঠিক অনেকটা দূরে মুম্বাইতে কিন্তু মুম্বাইয়ের ঘরের মাঠে ইস্টবেঙ্গল 2-1 গোলে হারিয়েছে মুম্বাইকে এবং চলে গেছে প্রথম স্থানে। প্রথমার্ধে কিন্তু যে ফুটবলটা চলছিল সেটা দেখে কিন্তু বোঝা যায়নি যে ইস্টবেঙ্গল এই জয়টা তুলে নিয়ে আসতে পারে। প্রথমার্ধের 8 মিনিটের মাথায় কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজ গোল করে এগিয়ে দেয় মুম্বাইকে এবং তারপরে পুরো প্রথমার্ধ কিন্তু মুম্বাই অনেকগুলো অ্যাটাক তুলে এনেছিল এবং সেইখানে ইস্টবেঙ্গল ডিফেন্সে কিন্তু মাঝে মধ্যেই ফাঁক ফোকর তৈরি হচ্ছিল। সেখানে প্রথমার্ধে কিন্তু আর গোল শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কিন্তু মিগুয়েল মাঠে নামলো, কিছু চেঞ্জেস এবং তারপরে গোল শোধ এবং এরপরে কিন্তু ম্যাচ জিতে নিল ইস্টবেঙ্গল। এই মুহূর্তে আমাদের সাথে দাঁড়িয়ে আছে আমার সহকর্মী সৌরভদা। আমি তোমাকে যদি বেঙ্গলের জয় নিয়ে 5 পয়েন্টস বা 5টা পয়েন্ট বলতে পারি, তাতে কি প্রথম পয়েন্টটা অবশ্যই থাকবে যে ইস্টবেঙ্গলের দ্বিতীয়ার্ধে পরিবর্তনগুলো? একদমই। দেখো অর্পণ, সবার প্রথমে যে কথাটা বলতে হয় যে এই লাস্ট ল্যাপে এসে ইস্টবেঙ্গলের কিন্তু গতকাল অন্যতম একটা কঠিন ম্যাচ ছিল, কারণ এই মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু ঘরের মাঠে জিততে পারেনি মোহনবাগান, তারা পয়েন্ট নষ্ট করেছিল। আর সেই মুম্বাইকে কিন্তু মুম্বাইয়ের ডেরায় গিয়ে ইস্টবেঙ্গল হারিয়ে এলো। কিন্তু যদি আমরা দুটো ম্যাচ নিয়ে কাটাছেড়া করি, মুম্বাই মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিল, মুম্বাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেললো। তুমি শুরুতে ইন্ট্রোডাকশান দিতে গিয়েই বললে যে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল মুম্বাই, কিন্তু সহজতম সুযোগ নষ্ট করেছিলেন ছাংতে এবং সেই সুযোগ যদি কাজে লাগাতে পারতো হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। কিন্তু অস্কার ব্রুজো যেখানে নিজের সেরা চালটা দিলেন সেটা হলো দ্বিতীয়ার্ধে। তার দলের সেরা দুই অস্ত্র মিগুয়েল ফিগুয়েরা এবং ইউসেফ এজেজারি, এই দুই ফুটবলারকে তিনি যখন দ্বিতীয়ার্ধে ব্যবহার করলেন তখনই যেন ইস্টবেঙ্গলের খেলাটা বদলে গেল। প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে কোথাও যেন খুব ছন্ন ছাড়া, খুব ম্যারে দেখাচ্ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে যখন এই দুই ফুটবলার নামলো এবং আক্রমণের ঝাঁজ যেন তখন মুম্বাই ডিফেন্সকে একেবারে তছনছ করে দিয়েছে এবং সেই জায়গা থেকেই মিগুয়েল কিন্তু পেনাল্টিটা আর্ন করলেন আর অন্যজন ইউসেফ এজেজারি তিনি কিন্তু ঠান্ডা মাথায় পেনাল্টিটাকে ফিনিশ করে এলেন। ফলে এই যে সেকেন্ড হাফে একজন কোচ, তিনি আগের ম্যাচেও বলেছিলেন যে যখন প্রথমার্ধে তার সেরা অস্ত্রগুলোকে ব্যবহার না করে যখন দ্বিতীয়ার্ধে ব্যবহার করলেন তখনই কিন্তু কোচ বলেছিলেন যে এটা আমার ট্যাকটিক্স ছিল, যে যখনই আমার প্রতিপক্ষ দল তারা ক্লান্ত হয়ে যাবে তখন আমি আমার সেরা ফুটবলারগুলোকে নামিয়ে আমি ম্যাচটা আমার দখলে নেব। হয়তো সব সময় এই ট্যাকটিক্সটা কাজে নাও লাগতে পারে। যদি মুম্বাই ফার্স্ট হাফে আরও দুটো গোল স্কোর করে দিত তাহলে হয়তো সেকেন্ড হাফে এই ট্যাকটিক্সটা কাজে না লাগতে পারতো। কিন্তু যেখানে ট্যাকটিক্সটা কাজে লেগে গেছে অবশ্যই কোচ সেখানে বাহবা পাবেন। যদিও খুব রিস্কি ডিসিশন ছিল যে মিগুয়েলের মতো একজন ফুটবলারকে প্রথম একাদশে না রেখে মাঠে নামা, যদিও সেই রিস্কি ডিসিশনটাকেই শেষ পর্যন্ত ক্যাশ ইন করা গেল এবং সেখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গল মূল্যবান 3টে পয়েন্ট আর্ন করে নিল। ইস্টবেঙ্গল মূল্যবান 3টে পয়েন্ট আর্ন করেছে এবং সেখানে তুমি বললে যে দ্বিতীয়ার্ধে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনের মধ্যে একটা নাম হলো মিগুয়েল ফিগুয়েরা এবং এই মিগুয়েল ফিগুয়েরা কিন্তু খেলবে কি খেলবে না এই দোলাচলে কিন্তু ইস্টবেঙ্গলের পুরো থিম ট্যাঙ্ক ছিল এবং ইস্টবেঙ্গল কিন্তু একদম ম্যাচের আগের দিন, আমি যদি খুব ভুল না হই, জানতে পারলো যে মিগুয়েল ফিগুয়েরা খেলবে এবং সেইখানে মিগুয়েল ফিগুয়েরাকে ফার্স্ট হাফে না নামানো, সেকেন্ড হাফে নেমে মিগুয়েল ফিগুয়েরা যে পারফরমেন্সটা করলো সেটা যেন ইস্টবেঙ্গলের চিত্রটা বদলে দিল। এখান থেকে কি মিগুয়েল ফিগুয়েরার যে এই ফিরে আসা, এই যে ওভারটার্ন হওয়া, যেটা বলা হয়েছিল নির্বাসনটা, সেটা ওভারটার্ন হয়ে ফিরে আসা, এটা কোথাও গিয়ে অ্যাডভান্টেজ দিল ইস্টবেঙ্গলকে। এক্স্যাক্টলি 100% সেটাই। কারণ বেঙ্গালুরু ম্যাচে যখন মিগুয়েল লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন তার পর মুহূর্ত থেকে কিন্তু লাল হলুদ শিবির একটাই চেষ্টা করে যাচ্ছিল মিগুয়েলের শাস্তি যতটা কমানো যায়। ফেডারেশন যে 2 ম্যাচের শাস্তি আরোপ করেছিল সেটা প্রথম দিকে কমানো না গেলেও মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামার ঠিক আগের দিন অস্কার ব্রুজো জানতে পারেন যে তিনি মিগুয়েলকে নিয়ে মাঠে নামতে পারবেন, অর্থাৎ তখনই কিন্তু পরিকল্পনা করে ফেলেন। আর সেই মিগুয়েলকে প্রথমার্ধে যখন দলে রাখলেন না তখন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এই মিগুয়েলকে প্রথম একাদশে না রাখাটা কত কঠিন সিদ্ধান্ত হতে পারে। কিন্তু সেই মিগুয়েল এমন একজন ফুটবলার যিনি কিন্তু মাঝমাঠটাকে সম্পূর্ণ ওয়ান হ্যান্ডেড কন্ট্রোল করেন, একদম একা হাতে কন্ট্রোল করেন। তিনি যেমন বল হোল্ড করেন, বিপক্ষের আক্রমণ আটকে দেন, তেমনই
দুই উইংয়ে বল স্ট্রেচ করতে পারেন, সামনের দিকে বল বাড়াতে পারেন, নিজে বল নিয়ে বক্সে ঢুকে যেতে পারেন। এই যে এমন একজন ফুটবলার যদি মাঝ মাঠে থাকেন, তখন কিন্তু তাকে ব্লক করার জন্য, তাকে আটকানোর জন্য প্রতিপক্ষ গোটা দলটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। ফলে এই জায়গাটাই কিন্তু মিগুয়েল কাজে লাগালেন, অস্কার কাজে লাগালেন, এবং অবশ্যই মিগুয়েলের ফিরে আসা, তার নির্বাসনের সিদ্ধান্তটা ওভারটার্ন হওয়া, এটা ইস্টবেঙ্গলের জন্য অ্যাডভান্টেজ তো ছিলই, এবং সেই অ্যাডভান্টেজ অস্কার কাজে লাগিয়েছেন। তবে এইখানে কিন্তু সৌরভদা আমি অ্যাড করব, দেখো প্রথম দিন থেকে যখন দুই ব্রাজিলিয়ান আমাদের এই দুই প্রধানে যোগ দিল, তখন থেকে কিন্তু দুই ব্রাজিলিয়ানের মধ্যে একটা কম্পারিজন চালু হয়ে গেছিলো দর্শকদের মধ্যেও। আমরা যদি মোহনবাগান ম্যাচটা দেখি, রবসান রবিনোকে মোহনবাগান ম্যাচে কিন্তু জনি কাউকে নড়তে দেয়নি, সেটা নিয়ে আমরা কথাও বলেছিলাম রেড স্পোর্টসের পর্দায় যে রনি কাউকের দুর্দান্ত পারফরমেন্স, জনি কাউকে পুরো মাঝমাঠটা দখল করে খেলেছে, জনি কাউকোর খেলার জন্যই মাঝমাঠে মোহনবাগান কৃতিত্ব দেখাতে পারেনি। কালকে কিন্তু মিগুয়েল ফিগেরা যেই বলটায় পেনাল্টি পেলো, সেই বলটায় কিন্তু, এবং শুধু সেইটা নয়, তার আগেও পরে মিগুয়েল ফিগেরা কিন্তু বারবার জনি কাউকোকে মাটি ধরাচ্ছিল, এই কথাটা ব্যবহার করতেই হবে। সেইখানে দাঁড়িয়ে মিগুয়েল ফিগেরা কিন্তু কোথাও গিয়ে মনে হতেই পারে যে ব্রাজিলিয়ানের যে আমাদের কম্পারিজনটা, সেটা অবশ্যই শেষ হবে ডার্বির দিন। ডার্বিতে যে শেষ হাসি হাসবে, সেখানেই গিয়ে হয়তো শেষ হবে এই কম্পারিজনটা। কিন্তু কালকের পারফরমেন্সে মিগুয়েল ফিগেরা যেন দেখিয়ে দিলেন যে কেন ইস্টবেঙ্গল প্রথম ওই রেড কার্ডের পর থেকে চেষ্টা করেছিল যে এই প্লেয়ারটাকে ফিরিয়ে আনতে হবে, এবং সেখানে উনি এক্স ফ্যাক্টর। মিগুয়েল ফিগেরা এবং ইস্টবেঙ্গলের চেঞ্জেস, এবং তার সাথে সাথে মুম্বাইয়ের মিস, এই তিনটে পয়েন্ট নিয়ে তো আমরা কথা বললাম। আর যে দুটো পয়েন্ট আছে বলে তোমার মনে হয়, সেখানে তুমি কোন কোন দুটো পয়েন্টের কথা বলবে? দেখো, অবশ্যই যে পয়েন্টটা 4 নম্বরে আসবে, সেই ফুটবলারের নাম নন্দকুমার শেখর, যাকে গত মরশুম এবং এই মরশুমের শুরুতে বলা ভালো, ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে অফিসিয়ালি ইস্টবেঙ্গল দল না হলেও তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছিল তাকে প্রায় ব্রাত্য করে দিয়েছিল এই নন্দকুমার শেখরকে। প্রথম একাদশে সুযোগ পাওয়া তো দূরস্থ, সব ম্যাচে বেঞ্চেও জায়গা হচ্ছিল, এমনকি অনুশীলনে এলে একটা খুব নেগেটিভ ছবি দেখা যেত। নন্দকুমার শেখর খুব একা অনুশীলন করতেন, একা গাড়িতে আসতেন, একা বেরিয়ে যেতেন। সেই নন্দকুমার শেখর যখন গোল করলেন, চেন্নাই ম্যাচে গোল করলেন, তার আগেও আরেকটা ম্যাচে বোধহয় গোল করেছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো এই যে গোল করা শুরু করলেন, তারপর থেকে কিন্তু প্রায় অধিকাংশ ম্যাচে নন্দকুমার গোল করছেন, এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচে গোল করছে। যে ম্যাচ ইস্টবেঙ্গলের মাস্ট উইন, এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সব ম্যাচে মাস্ট উইন, কিন্তু ম্যাচে নন্দকুমার যদি গোল না করতো, তাহলে ওই মিগুয়েলের আর্ন করা পেনাল্টির পর ইস্টবেঙ্গল কিন্তু সেভাবে আর পজিটিভ চান্স ক্রিয়েট করতে পারেনি একমাত্র। এবং নন্দকুমার যে গোলটা করেছে, সেই গোলটা নিয়ে আলাদা করে কথা বলতে হয়, কারণ ওয়ার্ল্ড ক্লাস গোল, ওই রকম একটা জায়গা থেকে সামনে একজন ডিফেন্ডারকে নিয়ে শট নেওয়া এবং সেই শটটা লক্ষ্যে রাখা এবং গোল করা। হয়তো এরকম গোল 100টায় হয়তো 10টা হয়, কিন্তু এই যে ক্রিয়েটিভিটিটা, অবশ্যই সেই ক্রেডিট নন্দকুমারের দিকেই যাবে। এবং নন্দকুমার যে ফুটবলটা খেলছেন এবং যেভাবে কোচ সহ গোটা দলের সমর্থন আদায় করে নিচ্ছেন, এটা নন্দকুমারের জন্য যেমন ভালো, তেমনই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো। আগামী যে কয়েকটা ম্যাচ আছে, সেখানেও নন্দকুমার পরিবর্তন হয়ে আসা, সেটা কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে। কারণ শেষ কয়েকটা ম্যাচে আমরা দেখেছি যে অস্কার ব্রুজো তার সুপার সাব দিয়ে কিন্তু তিনি ম্যাচ জেতাচ্ছেন। সেই জায়গায় আমরা যদি বেঙ্গালুরু ম্যাচও দেখি, সেখানেও কিন্তু তার পরিবর্তন হয়ে আসা ফুটবলাররা ম্যাচ বের করে নিয়েছে। তো অবশ্যই পরের ম্যাচগুলোতেও নন্দকুমার শেখর ইস্টবেঙ্গলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে। অবশ্যই। তবে তুমি যে কথাটা বললে না যে 100টার মধ্যে 10টা হতে পারে, আমার এখনও মনে পড়ছে নন্দকুমার শেখর যে বছর প্রথম সই করলো ইস্টবেঙ্গলে, সেই ডার্বিটার কথা। একদম, নন্দকুমার শেখর কিন্তু এই গোলগুলো করার জন্যই পরিচিত, এবং এই গোলগুলো যেন না সিগনেচার মুভ হয়ে গেছে একটা। এবং সেইখানে কালকে মুম্বাইয়ের বিরুদ্ধে যখন নন্দকুমার শেখর ওই গোলটা করলো, অনেক ইস্টবেঙ্গল সমর্থক হয়তো আশা করে না নন্দকুমারের থেকে এরকম একটা গোল বা এরকমভাবে পারফরমেন্স, কিন্তু নন্দকুমার শেখর যেন বারবার প্রমাণ করে দিচ্ছে যে নন্দকুমার শেখরকে সাইডে রাখা বা নন্দকুমার শেখরকে ব্রাত্য করে রাখাটা কিন্তু ঠিক ছিল না। এবং কোথাও গিয়ে আগের সাউল ক্রেসপো, মিগুয়েল যখন ছিল না আগের ম্যাচে, সেখানে সাউল ক্রেসপো সেও সেই ব্রাত্যর দল থেকে ফিরে আসা, এবং নন্দকুমার শেখর। এইবারে কিন্তু ইস্টবেঙ্গলকে, মানে ইস্টবেঙ্গলের দলের জন্য প্রত্যেকটা প্লেয়ারই, যারা হয়তো ইস্টবেঙ্গল দলের পরের মরশুমে থাকবে কি থাকবে না সেই নিয়েও প্রশ্ন উঠবে, তারাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য 100% বেশি দিচ্ছে বলেই মনে হচ্ছে। এই কথাটা কিন্তু বলতেই হবে। এবং 5 নম্বর পয়েন্ট তোমার কি মনে হচ্ছে? অবশ্যই আমরা প্রথম 4টে পয়েন্টে কিন্তু দেখো অর্পণ, আমরা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা বললাম। 5 নম্বর পয়েন্টটা কিন্তু অবশ্যই যেটা হতে পারে, সেটা হচ্ছে সাহসী ফুটবল। কারণ ইস্টবেঙ্গল প্রতিপক্ষের ডেরায় গিয়ে যে সাহসী ফুটবলটা খেলেছে, এটা অবশ্যই অস্কারকে যেমন ক্রেডিট দিতে হবে, তেমনই কিন্তু
ইস্টবেঙ্গলের গোটা টিমকে ক্রেডিট দিতে হবে, কারণ জেনারেলি আমরা দেখি অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলে যে কোনো দল একটু গুটিয়ে রাখে নিজেদেরকে। একদম, একদম। হয়তো প্রথমার্ধে ইস্টবেঙ্গল নিজেদেরকে গুটিয়ে রেখেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে ফুল ফ্লোয়িং ফুটবল, ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলেছে, অ্যাটাকিং মোডে গেছে এবং সেই সময় কিন্তু কোনো কিছু কসুর করেননি অস্কার। একদম, তিনি একদম। নিজের সেরা অস্ত্রগুলোকে ব্যবহার করে একদম প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। আর যখন ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে অল আউট অ্যাটাকে গেছে তখন কিন্তু রীতিমতো মুম্বাই রক্ষণের নাভিশ্বাস উঠেছে, আর তার ফলাফল যা হওয়ার, যদিও শেষ দিকে মুম্বাই প্রত্যাঘাত আনার চেষ্টা করেছিল, সেখান থেকে সুযোগ কাজে লাগাতে পারেনি মুম্বাই বা একটা ফুটবলাররা, গোল অফসাইড হিসাবে বাতিলও হয়। বাতিলও হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের সাহসী ফুটবলটা কিন্তু মুম্বাইকে একটু হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। এই তো 5টা পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, এবং ইস্টবেঙ্গল যেভাবে এগিয়ে চলেছে সেইখানে কিন্তু তারা 1 নম্বরে চলে গেছে, এবং মনে করা হচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ, যদিও পাঞ্জাব, সেটাও একটা কঠিন ম্যাচ। অস্কার বুজো সেই নিয়ে বলে হচ্ছে যে পাঞ্জাব ম্যাচ আরও কঠিন হতে চলেছে, কিন্তু পাঞ্জাব ম্যাচের এই যে গাঁট, এই পাঞ্জাব ম্যাচের গাঁটটা যদি টপকে ফেলতে পারে ইস্টবেঙ্গল, তারপরে কিন্তু সারা বাংলা কেন ভারতবর্ষের নজর পড়ে যাবে হলো ডার্বির দিকে, কারণ আইএসএল এর ডার্বি হয়তো হতে চলেছে নির্ণায়ক ম্যাচ। তবে দুই দল মানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দল যেভাবে এগিয়ে চলেছে এবং ইস্টবেঙ্গল যে ফর্মে এগিয়ে চলেছে, মাঝখানে কিন্তু তুমি দেখবে দুটো দলেরই একটা সময় এসেছিল, সেটব্যাক এসেছিল, তারা একটুখানি পিছিয়ে গেছিলো, তাদেরকে নিয়ে প্রশ্ন উঠছিল, দুই দল নিয়ে প্রশ্ন উঠেছে। তো এবারে কিন্তু আস্তে আস্তে সেই দলগুলো যেন আবার চার্জ আপ হয়ে গিয়ে তারা আবার এগিয়ে চলেছে, এবং ইস্টবেঙ্গল যেভাবে এগিয়ে চলছে, ডার্বিটা তো মানে একদমই বহু বছর বাদে ডার্বি নিয়ে তো একটা বিশাল বড় প্রত্যাশা তৈরি হবেই, এই কথাটা মানে না বলার কিছু নেই। তবে ইস্টবেঙ্গল যেভাবে এগিয়ে চলছে, কিন্তু ইস্টবেঙ্গল এরপরে পাঞ্জাব ম্যাচ যে ভালো পারফরমেন্স করবে সে আশা রাখতেই পারে ইস্টবেঙ্গল সদ্য সমর্থকরা। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ, সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।